বিএনপিকে নিয়ে মানুষের মনে যত ধরনের শঙ্কা আর অনিশ্চয়তা কাজ করছে, ধারণা করা হচ্ছে তারেক রহমান দেশে ফিরলেই তা কেটে যাবে। কিন্তু কোনো ধরনের আইনি জটিলতা না থাকার পরেও দেশে ফিরছেন না বিএনপির ভারপ্রাপ্ত প্রধান। এর পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে নিরাপত্তার ইস্যু। এর আগে ভারতের গোয়েন্দা সংস্থা সুব্রত বাইনকে প্রশিক্ষণ দিয়েছিল তারেককে শেষ করার জন্য, কিন্তু সুব্রত ধরা পড়ার পর প্ল্যান বি নিয়ে কাজ করছে ভারত। তারেক রহমান যে ভারতের টার্গেটে আছেন তার প্রমাণ মিলেছে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডাতেও। সুযোগ পেলে কি জিয়াউর রহমানের মতো তারেক রহমানকেও হত্যা করবে ভারত? কেন তারেক রহমান দেশে ফিরতে ভয় পাচ্ছেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আওয়ামী লীগ সরকার পতনের 10 মাস পেরিয়েছে, এতদিনেও কেন তারেক রহমান দেশে ফিরছেন না সেটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে। কারণ দেশে ফেরার ক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা এবং সাজা নিয়ে আইনগত যে সমস্যা ছিল সেটি দূর হয়েছে। 5ই আগস্টের পর থেকেই রাজনৈতিকভাবে সমগ্র বাংলাদেশে বিএনপির আধিপত্য দৃশ্যমান। এ অবস্থায় বাংলাদেশে আসছেন না কেন? এ প্রশ্নে তারেক রহমানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের নিরাপত্তার ইস্যুটি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আইনি প্রক্রিয়া আর নিরাপত্তা দুটো আলাদা বিষয়। ওনার মতো লিডারের সিকিউরিটি কনসার্ন স্বাভাবিকভাবেই আছে। এটা এশিয়া মহাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়। তিনি আরও বলেন, উনি আসবেন, অবশ্যই আসবেন। আসার আগে তো একটা প্রস্তুতির বিষয় আছে। সরকারেরও একটা নিশ্চিত পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে তারেক রহমান নিরাপদ অনুভব করবে। বিএনপির রাজনীতিতে তারেক রহমানই এখন প্রধান নেতা। আগামী নির্বাচনে তার নেতৃত্বেই দলটি নির্বাচন করবে এবং ধারণা করা হচ্ছে দল ক্ষমতায় এলে তিনিই হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। কিন্তু দেশে নিরাপত্তাহীনতা কেন এবং সমস্যা আসলে কোথায়? এ প্রশ্নে হুমায়ুন কবির বলেন, সিনিয়র পলিটিক্যাল লিডারের নিরাপত্তা ইস্যু সবসময় থাকবে। গত 15 বছরে যারে মনে হয় তুলে নেওয়া হয়েছে, যারে মনে হয় হত্যা করা হয়েছে, মানে এটা একটা অ্যাবনর্মাল সিস্টেম। আমরা দেখেছি তো, পুলিশ এবং আর্মিকে দলীয়করণ করা হয়েছিল, তারা এখনও আছে। এটাও নিরাপত্তাহীনতার আরেকটি কারণ। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর তারেক রহমান গ্রেপ্তার হন এবং 2008 সালে তিনি লন্ডনে যান। পরে সেখানে রাজনৈতিক আশ্রয় নেন। বিএনপির জ্যেষ্ঠ নেতা প্রয়াত মওদুদ আহমদ তার কারাগারে কেমন ছিলাম বইতে লিখেছেন, এমনও হতে পারে খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না, এবং এই মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, 1/11 সরকারের সময় তারেক রহমান বিদেশে যেতে বাধ্য হয়েছিলেন। যে সময় তারেক রহমান গিয়েছিলেন সে সময় তো তাকে জোর করে পাঠানো হয়েছিল, আর চিকিৎসাও একটা লক্ষ্য ছিল। মওদুদ আহমদ এও বলেন, আমি বলবো তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে খালেদা জিয়ার ওপর একটা প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল সেই সময়ের সেনা নেতৃত্ব। সেই সেনা নেতৃত্ব তো এখন নেই, সুতরাং সেই সমস্যাটা আমি আর দেখি না। তারপরেও একটা আশঙ্কা থাকতে পারে, কারণ আমাদের রাজনীতিটা হচ্ছে প্রতিহিংসা পরায়ণতায় ভরা। তার প্রতি যে আচরণ সে সময় করা হয়েছে, রাষ্ট্রীয় সংস্থাগুলো ইনভলভ ছিল। তারা হয়তো ভাবতে পারে তারেক ফিরে এলে তিনি যদি প্রতিশোধ নেন, তো এরকম একটা চিন্তা থাকতে পারে, কারণ আমাদের রাজনীতিতে এটা হরদম চলছে। তবে শুধু দেশ নয়, দেশের বাইরেও তারেক রহমানের শত্রু আছেন। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ধরা পড়ার পর উন্মোচিত হয় ভয়ঙ্কর সব রাষ্ট্রীয় ষড়যন্ত্রের তথ্য। কলকাতার প্রেসিডেন্সি জেল থেকে গোপনে বাংলাদেশে ফিরিয়ে আনা সুব্রতকে ঘিরে 2022 সালে চালু হয় গোপন অপারেশন প্রজেক্ট এক্স। শেখ হাসিনার অনুমোদন এবং সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের তত্ত্বাবধানে এই মিশনের মূল টার্গেট ছিল তারেক রহমানকে লন্ডনে স্নাইপার হামলায় শেষ করা। সুব্রতকে পাকিস্তানি পাসপোর্টে লন্ডনে পাঠানোর প্রস্তুতি চলে। তাকে দেওয়া হয় ঘাতক প্রশিক্ষণও। মিশন ব্যর্থ হলে নতুন টার্গেট যুক্ত হন এনসিপির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ ও শারজিস আলম। তাদের শেষ করার মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগ আবার ক্ষমতা ধরে রাখার পরিকল্পনা করেছিল। সুব্রতর জবানবন্দিতে উঠে এসেছে সীমান্ত দিয়ে অস্ত্র পাচার, রাজধানীতে তা ছড়িয়ে দিয়ে রাজনৈতিক কিলিং মিশন চালানোর ছক। এতে জড়িত ছিল মগবাজার, গুলশান, শাহবাগ ও বাড্ডা ভিত্তিক সন্ত্রাসী চক্র।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও লন্ডনের হাই কমিশনার সাইদা মুনা তাসনিমের নাম উঠে এসেছে পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে। স্বভাবতই তারেক রহমানের দেশে না ফেরার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। এদিকে গত 13ই জুন শুক্রবার লন্ডনে ডক্টর ইউনূস তারেক বৈঠকের চূড়ান্ত সাফল্যের পর আওয়ামী লীগের পুনর্বাসনের সম্ভাবনা একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে। একদিকে হতাশা এবং অন্যদিকে আতঙ্কের ফলে ভারতে শেল্টার নেওয়া আওয়ামী লীগ এবং তার মেন্টর নরেন্দ্র মোদী দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছে। ওইদিকে তাদের মধ্যেই একটি খবর ছড়িয়ে পড়ে, গত 16ই জুন থেকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের রাঘব বোয়ালদের বিচার কার্যক্রম শুরু হচ্ছে। সুতরাং এ বিচার বানচাল এবং ইউনূস তারেক সৌহার্দ্যকে বিনষ্ট করার জন্য ভারতের অঙ্গুলি হেলনে এবং শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এই কর্মসূচির অংশ হিসাবে গত 16ই জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির কাছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা একটি ক্রুড বোমার বিস্ফোরণ ঘটায়। উল্লেখ করা যেতে পারে, ক্রুড বোমা হলো সেই ধরনের বোমা যেটি টাইম বোমা হতে পারে অথবা রিমোট কন্ট্রোল পরিচালিত বোমা হতে পারে। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, বিস্ফোরণটি ঘটেছিল অতি প্রত্যুষে 5টা 25 মিনিটে। বিস্ফোরিত বোমাটির পাশে একই ধরনের আরেকটি বোমা ছিল। সম্ভবত কোনো টেকনিক্যাল কারণে সেটি বিস্ফোরিত হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেডিকেল সেন্টারের কাছে আরও 7টি তাজা বোমা পাওয়া যায়। সেগুলো সংশ্লিষ্ট বোমা বিশেষজ্ঞরা অকার্যকর করে দেয়। এই বোমা বিস্ফোরণের কাজগুলো করেছে ভারতের গোয়েন্দারা। এটাও তারেক রহমানের জন্য অনেক বড় হুমকি। দেশে আসলে এসব বোমা হামলা তার উপরেও ঘটতে পারে। গত 1 জুন, যেদিন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক আইজি আবদুল্লাহ আল মামুন সহ অন্য আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জশিট দাখিল করা হয় এবং যেটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়, সেই দিন ট্রাইব্যুনালের সামনে 2টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এখানে কয়েকটি তথ্য ভিউয়ার্সদের জানিয়ে রাখা দরকার। যেহেতু আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাই তাদের কার্যক্রম বাংলাদেশের প্রিন্ট বা ইলেকট্রনিক কোনো গণমাধ্যমে প্রকাশ করা হয় না। কিন্তু আওয়ামী লীগের তো দরকার পাবলিসিটি, হিউজ পাবলিসিটি, তিলকে তাল করার মতো পাবলিসিটি। আওয়ামী লীগের পক্ষে এই কাজটি অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে করছে ভারতীয় অসংখ্য গণমাধ্যম। কয়েক মাস আগে ভারতীয় গণমাধ্যমের মধ্যে রিপাবলিক টিভি নিয়ে বাংলাদেশে কিছু আলোচনা শুরু হয়েছিল, কিন্তু বাংলাদেশ বিষয়ক সংবাদ পাঠ এবং সংবাদ পর্যালোচনায় ময়ূক চৌধুরী নামক এমন এক ভাড়কে আনা হয় যে কিনা গোপাল ভাড়কেও হার মানায়। তার এসব ছ্যাবলামো দেখে দর্শকরা রিপাবলিক টিভি থেকে মুখ ফিরিয়ে নেয়। তারা ভেবেছিল ডক্টর ইউনূসকে সরাতে পারলেই বাংলাদেশ থেকে ভারতের আপদ বিদায় হয়। এজন্য তখন তাদের স্ট্র্যাটেজি ছিল বিএনপিকে তোষণ করে তাদের হাত করা। কিন্তু লন্ডন বৈঠক ভারতের তথা আওয়ামী লীগের সব রণকৌশলকে তছনছ করে দেয়। অতি সাম্প্রতিক অতীতে ভারতীয় গণমাধ্যমগুলোয় শেখ হাসিনার একাধিক, ওবায়দুল কাদেরের 2টি সাক্ষাৎকার, বাহাউদ্দিন নাসিমের 2টি, জাহাঙ্গীর কবির নানকের একটি এবং মোহাম্মদ আরাফাতের একটি ইন্টারভিউ প্রচার ও সম্প্রচার করেছিল। প্রতিটি ইন্টারভিউতে বাংলাদেশের জনগণকে পাল্টা আঘাত করার ব্যর্থ উস্কানি দেওয়া হয়। কিন্তু ভারতীয়রা ভুলে গিয়েছিল বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় 2 ব্যক্তির মধ্যে একজন হলেন বেগম খালেদা জিয়া। তিনি এখন দ্রুত আরোগ্য লাভ করছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়ার মতো বেগম খালেদা জিয়াও শুরু থেকে উপলব্ধি করেন রাজনৈতিকভাবে বাংলাদেশের 1 নম্বর শত্রু হল ভারত। এখন যদি ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপি মাঠে নামে, তাহলে তার মোক্ষম সুযোগ গ্রহণ করবে ভারত এবং আওয়ামী লীগ। কিন্তু খালেদা জিয়া ব্রেনের কাছে মার খেয়ে যায় ভারত। তার অনুরোধেই ইউনূসের সাথে সমস্ত দূরত্ব মিটিয়ে নেয় বিএনপি। ডক্টর ইউনূস ও তারেক রহমানের সফল বৈঠকের পর ভারতের মাথা খারাপ হয়ে যায়। এবার তারা সরাসরি তারেক রহমানকে আক্রমণ শুরু করেছে। অতীতে ইউনূসের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের উস্কানি দিয়েছে জেনারেল ওয়াকারকে। জেনারেল ওয়াকার ভারতীয় ফাঁদে পা দেননি। গত 17ই জুন একটি ভারতীয় চ্যানেলে ওবায়দুল কাদেরের 2য় সাক্ষাৎকার সম্প্রচার করা হয়। ওই সাক্ষাৎকারে ওবায়দুল কাদেরের উর্বর মস্তিষ্ক থেকে এই গাঁজাখুরি খবরটি উৎপাদন করা হয়েছে বাংলাদেশের জুলাই বিপ্লব নাকি ছিল পাকিস্তান থেকে আগত লস্করে তৈয়বার কীর্তি। এসব কথা হালে পানি না পাওয়ায় তারা জ্যোতিষীদের দুয়ারেও ধর্ণা দিচ্ছে। কবে শেখ হাসিনা দেশে ফিরবেন সেই ভবিষ্যৎ অমৃতবাণী
গণকদের গণনা থেকে শুনে নিচ্ছে। কেন তারেক রহমান এখনও দেশে আসছেন না, সেই কারণ ব্যাখ্যার জন্য বাংলাদেশের জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত কতিপয় নাস্তিক ব্লগারেরও শরণাপন্ন হয়েছে। জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত এসব ব্লগার ভারতের মাটিতে আওয়ামী লীগের ছাতার তলে বসে তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করছে। তারেক রহমানের বিরুদ্ধে তারা কি বলছে সে সম্পর্কে আমি ইচ্ছে করেই কোনো সূত্র দিলাম না। এর মধ্যে তারা 2 জন বাংলাদেশি এবং 5-7 জন তথাকথিত ভাষ্যকার জোগাড় করেছে। এরা তো কোনো ভাষ্য দিচ্ছে না, উদ্গীরণ করছে তারেক ও বিএনপির বিরুদ্ধে গীবতের বিষ। সেই সঙ্গে ডক্টর ইউনূসের 14 গোষ্ঠী উদ্ধার করা হচ্ছে। পরিশেষে বলতে চাই, ভারতের কোনো প্ল্যানই সাকসেসফুল হবে না। তারেক রহমান সমস্ত অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরবেই। দর্শক, আপনি কি চান তারেক রহমান এখনই দেশে ফিরুক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।